আশঙ্কা তৈরি হয়েছে যে শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতিটা থাকবে কিনা, এবং ইরানের প্রেসিডেন্ট কিন্তু এখন বলছেন যে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে এবং আমাদের হাত বন্দুকের ট্রিগারের মধ্যে এখনও আছে। যদি ভেতরে এই প্রতিশ্রুতি চলে আসে যে হ্যাঁ এরপরে ইরানে হামলা হলে ন্যাটো সেখানে থাকবে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধবিরতি হলো, সেখানে কি ইরান একটা ফাঁদে পা দিল বা একটা গোলকধাঁধার মধ্যে পড়ে গেল, কিংবা ইরান কি প্রতারিত হতে যাচ্ছে? কেন জানি আমার কাছে তেমনটাই মনে হচ্ছে। কী কারণে আমার এমনটা মনে হচ্ছে সেই বিষয়টাই আজকে বিশ্লেষণ করব। তো আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই যে যুদ্ধবিরতিটা হলো 2 সপ্তাহের, সেখানে যিনি মধ্যস্থতা করেছেন বা যে দেশটি মধ্যস্থতা করেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি এই মধ্যস্থতার পর বা এই যুদ্ধবিরতির পর একটা পোস্ট দিয়েছিলেন এক্সে। সেখানে তিনি বলেছিলেন যে এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননও পড়বে, অর্থাৎ লেবাননেও ইসরায়েল হামলা চালাবে না, বা লেবানন থেকে ইসরায়েলে হামলা হবে না, সেই বিষয়টাও এখানে অন্তর্ভুক্ত হবে, সেটি খুব পরিষ্কারভাবে তিনি বলেছিলেন। কিন্তু যখনই এই যুদ্ধবিরতি যেদিন হলো, ঠিক তার পরদিনই লেবাননে 10 মিনিটে 100-র বেশি এয়ার স্ট্রাইক করেছে ইসরায়েল, এবং 250 জনের বেশি মানুষ এখন পর্যন্ত নিহত হয়েছেন, 1100-র বেশি মানুষ আহত হয়েছেন, যেটি আল জাজিরার প্রতিবেদন। তো যেদিন যুদ্ধবিরতি হলো তার পরদিনই ইসরায়েল এত ব্যাপক আকারে লেবাননে যে হামলাটা করলো, এটি হচ্ছে একটা প্রথম যুদ্ধবিরতির লঙ্ঘন, যেটি ইরান যে শর্ত দিয়েছিল সেই শর্তের হিসাব করলে। এবং ইরানের প্রেসিডেন্ট কিন্তু এখন বলছেন যে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হচ্ছে এবং আমাদের হাত বন্দুকের ট্রিগারের মধ্যে এখনও আছে। মাসুদ পেজেশকিয়ান তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন যে যুদ্ধবিরতির যে চুক্তি, সেটি মানে যে শর্ত, সেগুলো ভঙ্গ করা হচ্ছে এবং তাদের হাত বন্দুকের ট্রিগারে আছে, এই কথা তিনি বলেছেন। আবার এটি আরেক দিক থেকে যদি আমরা চিন্তা করি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে আজকে বৈঠক করেছেন ন্যাটোর প্রধান মার্ক রুটের সাথে তিনি বৈঠক করেছেন এবং প্রতিশ্রুতি চেয়েছেন আগামী দিনে যদি হরমুজ প্রণালীকে ইরানের দখলমুক্ত করতে হয় বা হরমুজ প্রণালীকে অবমুক্ত করতে হয়, তাহলে ন্যাটোকে প্রতিশ্রুতি দিতে হবে যে ন্যাটো সেখানে সহযোগিতা করবে। কোন সময় এসে তিনি এই বৈঠক করলেন? যখন যুদ্ধবিরতি হলো ঠিক তার 2 দিন পরে তিনি এই বৈঠক করলেন। তার মানে এখানে কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ন্যাটোর কাছ থেকেও ডোনাল্ড ট্রাম্প এবার একটি প্রতিশ্রুতি আদায় করতে চাইছেন, যেই প্রতিশ্রুতির মাধ্যমে যদি এর পরে যুদ্ধ হয় বা এরপরে যদি আবার নতুন করে ইরানের উপরে হামলা হয়, সেখানে যেন ন্যাটোভুক্ত দেশগুলো সহযোগিতা করে, সেই প্রতিশ্রুতিটা তিনি আদায় করে নিতে চাইছেন। তার মানে তার মাথার মধ্যে একটা কিছু আছে যে এই যে মাত্র 2 দিন, মানে এই চুক্তিটা হওয়ার পরেই একদিকে লেবাননে যেভাবে ইসরায়েল হামলা করলো, আরেকদিকে ন্যাটোর সাথে গত অনেক দিন থেকেই ডোনাল্ড ট্রাম্পের এক ধরনের বাকযুদ্ধ চলছে, এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গেছে। তিনি ন্যাটোকে বলছেন ন্যাটো হচ্ছে এখন কাগুজে বাঘ। তিনি বলছেন যে ন্যাটোর দেশগুলো বেইমানি করেছে, তাকে সহযোগিতা করে নাই, ভবিষ্যতেও সহযোগিতা করবে না। যদি বিপদে পড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিপদে পড়ে তাহলে সহযোগিতা করবে না, অথচ মার্কিন যুক্তরাষ্ট্রই ন্যাটোকে চালাচ্ছে বা সব ধরনের মানে আর্থিক সহায়তা পুরোটাই মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে, এমন কথাও তিনি বলছেন। এবং গ্রিনল্যান্ড দখল করার তিনি আবারও হুমকি দিয়েছেন ন্যাটো প্রধানের সাথে বৈঠকের সময়। তো এই যে ন্যাটো এখন আবার আসলো, বৈঠক করলো, নিশ্চয়ই ন্যাটোর প্রধানকে যে পাঠানো হয়েছে সেটির একটা বার্তা আছে। তো সেই বার্তাটাই তো তিনি আলোচনা করে বের করলেন। এখন যদি ভেতরে এই প্রতিশ্রুতি চলে আসে যে হ্যাঁ এরপরে ইরানে হামলা হলে ন্যাটো সেখানে থাকবে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ধরনের একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গিয়েছে। এবং এই যে পাকিস্তানে যেই আলোচনায় বসতে যাচ্ছে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র, সেই আলোচনা কোনোভাবে কোনো কজে যদি সেটি ভেস্তে যায়, আমার মনে হচ্ছে যে আবার নতুন করে সেখানে হামলা চালাতে পারে
ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তখন ন্যাটোভুক্ত দেশগুলো হয়তো সহযোগিতা করতে পারে। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবং আমি যতটুকু আমার মানে বুঝে আসে মনে হচ্ছে যে এরকম একটা কিছুই হয়েছে। এবং এই যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিটা করেছেন পাকিস্তানকে দিয়ে, এক ধরনের চাপ দিয়েই, পাকিস্তানকে দিয়ে এখানে মধ্যস্থতা করেই তিনি এই বিরতিটা নিয়েছেন, যাতে করে তিনি এই প্রস্তুতিটা নিতে পারেন। এবং তার উপরে যে অর্থনৈতিক চাপটা গোটা বিশ্বে আসছে, সেই সময়ে হরমুজ প্রণালীটাকে তিনি খুলে দিয়ে কিছুদিনের জন্য এই তেলের বাজার এবং অর্থনীতিটাকে তিনি কিছুটা চাঙ্গা করতে চেয়েছেন। আমার কাছে মনে হয় তিনি একটা ব্রিদিং নিচ্ছেন আর কি, একটা স্পেস নিয়েছেন, এবং এই স্পেসেই তিনি আবার নতুন করে হয়তো রণকৌশল সাজাচ্ছেন, যার একটা অংশ হচ্ছে ন্যাটো প্রধানের সাথে তার বৈঠক। কি হবে সেটি পরে বোঝা যাবে, তবে কেন জানি মনে হচ্ছে যে এটি তারই অংশ। আরেকটা বিষয় থেকে পরিষ্কার, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটাও বলে রাখছেন, তিনি হুমকি দিয়েছেন যে ইরানে যদি কোনো কারণে যদি তাদের সাথে তারা যদি আমাদের কথা না শোনে, ইরান যদি এই আলোচনায় যদি কোনো সমঝোতা না হয়, তাহলে ইরানের চারপাশে তাদের যে নৌবাহিনী, সেনাবাহিনী, তাদের যে যুদ্ধজাহাজ, তাদের যে এয়ারফোর্স, সব কিছু প্রস্তুত আছে, যদি প্রয়োজন হয় কথা না শুনলে আবারও হামলা করা হবে। এই কথাটাও কিন্তু, এই হুমকিটাও তিনি দিয়ে রেখেছেন। এখন এই রকম হুমকি যদি থাকে, এবং আবার একই সাথে আবার বলছেন যে লেবাননে ইসরায়েল যে হামলা করছে সেটি এই চুক্তির অন্তর্ভুক্ত নয়, এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন যে লেবাননের হিজবুল্লাহকে যেখানে পাওয়া যাবে সেখানে গিয়ে তিনি হামলা করবেন, সেখানেই তিনি আক্রমণ করবেন। তো এই যে বিষয়গুলো আসছে, সেটি আসলে কেন জানি মনে হচ্ছে যে এই চুক্তি শেষ পর্যন্ত, এই আলোচনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় সেটি বোঝা মুশকিল। কিন্তু এরই মধ্যে আমি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, সেটি গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরা, ইন্ডিপেন্ডেন্ট, বিবিসি, রয়টার্স, যেগুলো ঘেটে মোটামুটি যা বুঝলাম যে অনেকের মধ্যেই এই আশঙ্কা তৈরি হয়েছে যে শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতিটা থাকবে কিনা, বা শেষ পর্যন্ত এই আলোচনাটা ফলপ্রসূ হবে কিনা, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আচ্ছা, সন্দেহ আছে এখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট যে জেডি ভান্স, তিনিও কিন্তু একটা হুমকি দিয়েছেন। দেখেন, যুদ্ধবিরতির আলোচনাও করছেন, আবার একটা হুমকিও দিয়ে রেখেছেন যে যদি মানে ইরানের যে ইউরেনিয়াম, সেটি তাদের যে কোনো উপায়ে তাদের নিতে হবে, এটি তিনি বলেছেন। সেটি শক্তি প্রয়োগ করে হোক কিংবা আলোচনার মাধ্যমে হোক, তাদের সেটা নিতে হবে। তাহলে এটি যদি হয় অবস্থান, তাহলে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আসলে তারা কি করবেন, কি চাইছেন, এবং সেটি তারা অর্জন করতে চাইছেন। যদিও বেশিরভাগ সমর গবেষক বা বিশ্বের যারা রাজনীতিবিদ বড়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে খোদ ডেমোক্রেট এবং রিপাবলিকান দুই দলেরই বড় বড় যারা পলিটিশিয়ান, ঝানু পলিটিশিয়ান, তারা বলছেন যে এখানে ডোনাল্ড ট্রাম্প আর গিয়ে নতুন করে হামলা করে খুব সুবিধা করতে পারবেন না, এখান থেকে তাকে প্রত্যাবর্তন করতে হবে, এটি বাস্তবতা। ইরানে তিনি নতুন করে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারবেন না, এবং তাকে একটা অযোগ্য শাসক বলেছেন, অনেকে তাকে কুইট করার কথাও বলেছেন। তো এরপরেও কিন্তু জিনিসটা এইভাবে যাচ্ছে যে এই হুমকিগুলো আসছে। এখন ইরান এটাকে কিভাবে নেয়, হরমুজ প্রণালীকে খুলে দেয় কি না, এটিও কিন্তু একটা বড় ভাবনার বিষয়। বিবিসি হরমুজ প্রণালী নিয়ে দেখলাম আজকে একটা রিপোর্ট করেছে। বিবিসি তাদের নিজস্ব যে অনুসন্ধান বা পর্যবেক্ষণ, তাদের যে জরিপ এবং নেভিগেশনের যে জরিপ মানে সমুদ্রপথের, সেখান থেকে তারা বলেছে যে স্বাভাবিক সময়ে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 138টা জাহাজ পারাপার হয়, কিন্তু একদিনে মঙ্গলবার যেদিন যুদ্ধবিরতি হয় সেদিন বলেছে যে ওই দিন মাত্র 9টা জাহাজ পারাপার হয়েছে। এর পরের পরিসংখ্যান অবশ্য পাইনি। তার মানে হচ্ছে যে স্বাভাবিক যে চলাচল, সেটি কিন্তু হরমুজ প্রণালীতে শুরু হয় নাই, এবং সেই গতিতে কিন্তু হচ্ছে না। এবং যে কোনো সময় যদি এই শর্তভঙ্গ হয় বা যুদ্ধবিরতি যদি না মানে, তাহলে কিন্তু ইরান আবার এটি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে, সেই হুমকিটাও আছে। তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যায় বলা মুশকিল। নতুন করে বড় কোনো সংঘাত আরও বড় আকারে হয় কি না, নাকি একটা শান্তির পথ বের হয়, একটা স্বাভাবিক পথ বের হয়, সেটি সময়ই বলে দেবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।